আচ্ছা ঠিক আছে, আমি পড়তে নিই, নার্ভাস সিস্টেমের ক্লাস স্যার তো শুরু করে দিয়ে স্কুল তোমাদের পরবর্তী। আচ্ছা আমি ক্লাস নিয়ে নেবো, অসুবিধা, ক্লাস নিয়ে আমি পরীক্ষা নেবো, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা তোমরা এখন আসো, আমি নার্ভাস সিস্টেমটা শেষ করি আগে তাড়াতাড়ি। জি স্যার। এখন তোমাদের আগের দিন পড়াইছিলাম এইসব ল অফ প্রজেকশন, প্রপার্টিজ অফ রিসেপ্টর পড়াইছিলাম, হ্যাঁ? এরপর শুরু হলো বডম্যানস এরিয়াস অফ সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে? আমাদের ব্রেনে সেরিব্রাল কর্টেক্স, তাই না? কিছু এরিয়াস ভাগ করা হয়েছে, প্রায় 50টার বেশি এরিয়া আছে, যেগুলোকে বডম্যান এরিয়া বলা হয়। এগুলো এক একটা এরিয়ার কাজ কি এক এক রকম, তাই না? ভিজুয়াল এরা কোন দিকে থাকে? ভিজুয়াল এরিয়া তোমরা জানো, অক্সিপিটাল লোব, ঠিক আছে? ভিজুয়াল এরিয়া অক্সিপিটাল, অডিটরি লোব, অডিটরি সিগন্যাল আমরা পাই হচ্ছে, সেটা হচ্ছে টেম্পোরাল লোবে। আর এছাড়া আদার্স বিভিন্ন ফাংশন, মোটর কর্টেক্স আছে, সামনে এগুলো এরিয়া। মানে সেন্সরি, যেখানে হচ্ছে সেন্সরি মানে অ্যাপারেন্ট নিউরন গুলো এসে শেষ হয়, হ্যাঁ, সেটা সোমাটো সেন্সরি এরিয়া, সোমাটো সেন্সরি এরিয়া 1 এন্ড সোমাটো সেন্সরি এরিয়া 2, ঠিক আছে? এই মোটামুটি একটু দেখে নিবা তোমরা, এটা অত আলোচনা করার কিছু নেই। আর সোমাটো সেন্সরি এরিয়া কিছু অ্যাসোসিয়েশন এরিয়া আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, আরো সুন্দর ছবি বইয়ে আছে, ঠিক আছে? বডব্যান্স এরিয়া কত, কোনটা কত নাম্বার এরিয়া, ঠিক আছে? এটা দিয়ে আছে। এই সোমাটো সেন্সরি, এই যে প্রাইমারি মোটর কর্টেক্স বা প্রাইমারি মোটর এরিয়া, আর সোমাটো সেন্সরি এরিয়া 1 এন্ড সোমাটো সেন্সরি এরিয়া 2, খেয়াল করো। আর আমি বলছি মোটর কর্টেক্স কিছু আছে, মোটর কর্টেক্স বা ওটাকে আবার প্রি মোটর এরিয়া, সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, হ্যাঁ, প্রি মোটর, এগুলো আবার ইয়া আছে, নাম্বারিং আছে, তাই না? কিছু নাম্বার আছে, কিছু আছে ব্রোকাস এরিয়া, ব্রোকাস এরিয়া। এই এই কিছু কিছু এরিয়া আছে যেগুলো তোমরা বইয়ের ভিতর ছবি পাবা, ঠিক আছে? ছবি দেখে জাস্ট কোনটা কত নম্বর এরিয়া একটু দেখে নেবে। এই যে দেখো, একটা খেয়াল করো, হ্যাঁ, এতে কিছু লেখা আছে, এই প্রসেসিং এরিয়া, ভিজুয়াল প্রসেসিং অফ ওয়ার্ডস, তারপরে ভিশন এরিয়া, তাই না? এটা হচ্ছে অক্সিপিটাল লোবে। হ্যাঁ, মোটর সোমাটো সেন্সরি এরিয়া দেখাচ্ছে, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্সিভ ইন্টেলিজেন্স, ফার্নিক্স এরিয়া, বিহেভিয়ার ইমোশন মোটিভেশন, তারপর লিম্বিক অ্যাসোসিয়েশন এরিয়া, এই যে অডিটরি এরিয়া, এই যে মোটর এরিয়া দেওয়া রয়েছে। এই আর কি, কোনটা কত নম্বরে এটা বই থেকে দেখে নিবা তোমরা। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় ইয়াটা ধরা হয়, রিটেনে আসে না কিন্তু পরীক্ষা ধরা হয়। এখন আমরা আসি সেন্সের বিষয়টা, তাই না? জেনারেল অথবা সোমাটিক সেন্স। কিছু সোমাটিক সেন্স আছে যেগুলো কি হয়, কালেকশন হয় বডি, যে কোনো বডি, অল ওভার দ্য বডি, অল ওভার বডি থেকে সেন্সরি সেন্সেশনটা যেটা আসে, সেন্সরি ইনফরমেশনটা আসে, সেটাকে বলা হচ্ছে সোমাটিক সেন্স। সেটা কিছু নার্ভাসের সহায়তায় আসে। সোমাটিক সেন্স আমরা যদি ভাগ করি, কি সোমাটিক সেন্স, দ্য ম্যাকানিজম অফ সোমাটিক সেন্সেস ভিতরে কি আছে, যেমন হচ্ছে ট্যাক্টাইল পজিশন সেন্সেশন, ট্যাক্টাইল এবং পজিশন সেন্সেশন, they are stimulated by mechanical displacement of some tissue or body and others thermoreceptive sensation, heat, cold। আমরা বুঝতে পারি কখন হিট, গরম, অথবা কখন কখন এনভায়রনমেন্ট ঠান্ডা হচ্ছে, বা কোনো পেন সেন্সেশন, তাই না? এগুলো সব সেন্সের মাধ্যমে ইয়ে হচ্ছে। আচ্ছা, সেন্সরি কোডিং এ 4টা কম্পোনেন্ট আছে। সোমাটিক সেন্স, যে তৈরি হবে, তাই না? সেই জন্য কোডিং তৈরি হয় একটা, তার হচ্ছে 4টা কম্পোনেন্ট। একটা হচ্ছে মডালিটি, লোকেশন, ইন্টেন্সিটি, ডিউরেশন। হচ্ছে মডালিটি, লোকেশন, ইন্টেন্সিটি, ডিউরেশন। মডালিটি অফ সেন্সেসটা কি? এটা হচ্ছে কি ধরনের সেন্সেশন, সেটাকে বলা হচ্ছে ট্র্যাক্ট। আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম যে ট্র্যাক্ট, ট্র্যাক্টের ভিতরে একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। অ্যাসেন্ডিং মানে কি? উঠা, উপরের দিকে উঠা। পেরিফেরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেগুলো আসতেছে, ট্র্যাক্ট গুলো বা নার্ভ ফাইবার, বান্ডেল অফ নার্ভ ফাইবার চলে আসতেছে, সেন্সরি সেন্সেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ড হয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আর এখানে যদি আমরা লেখা থাকতো ডিসেন্ডিং, তাহলে হতো মোটর ট্র্যাক্ট। ডিসেন্ডিংটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কোথায় চলে যাবে? পেরিফেরিতে চলে যাবে, সেটা হচ্ছে মোটর বা ইফারেন্ট নার্ভ ফাইবার, ঠিক আছে? মোটর ট্র্যাক্ট। আচ্ছা, এখন আসো অ্যাসেন্ডিং অথবা সেন্সরি ট্র্যাক্ট কি কি আছে। আমরা রিজনাল মাসে ভাইভাতে দেওয়া হয় তোমাদেরকে, তখন এই ভাগ ভাগ করে বলবে অ্যান্টেরিয়র কলাম, ইন দ্য অ্যান্টেরিয়র কলাম, তারপর হচ্ছে ইন দ্য পোস্টেরিয়র কলাম এন্ড ইন দ্য ল্যাটারাল কলাম, ঠিক আছে? অ্যান্টেরিয়র কলামে কোনটা থাকে? ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, নামের সাথে মিল আছে। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট স্পাইনাল কর্ড থেকে হয়ে কোথায় যাচ্ছে?
থ্যালামাসে সেন্ট্রালে যাচ্ছে, সেন্ট্রাল থ্যালামাসে যাচ্ছে, তাহলে সেই জন্য নাম হয়েছে কলামে কোন কোন ট্র্যাক গুলো আছে সেন্সরি ট্র্যাক্ট। একটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল, যেটা হচ্ছে ফ্যাসিলাস ফ্যাসিকুলাস গ্রাসিলিস, এটা হচ্ছে নিউক্লিয়াসের নাম দেওয়া হয়েছে। আচ্ছা, ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বাটক, দুই ধরনের ইয়ে থাকে, এই দুটো একসাথে থাকে পাশাপাশি। এটা হচ্ছে পোস্টেরিয়র কলমে পাওয়া যায়, এই ধরনের অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। আচ্ছা, আর একটা হচ্ছে ল্যাটারাল কলাম। ল্যাটারাল কলামে কি পাওয়া যায়? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনো রেটিকুলার ট্র্যাক্ট, টেকটাল ট্র্যাক্ট, তাই না, স্পাইনো পন্টাইন, সব নামের সাথে মিল আছে। স্পাইনো রেটিকুলার মানে ওই reticular যেটা ওখানে যাবে, পন্টাইন পন্সে যাবে, অলিভারি ট্র্যাক্ট ভেস্টিবুলার ওখানে যাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে স্পাইনো কর্টিক্যাল ট্র্যাক্ট। এইগুলো হচ্ছে নামের সাথে মিল রেখে এই ল্যাটারাল কলামে এইগুলো থাকে। এইভাবে তোমরা লিখতে পারবা যদি আসে আর কি। এন্ড দেন আমরা আসি দুই দুইটা ট্র্যাক সম্পর্কে আমরা একটু আলোচনা করি। একটা ট্র্যাক্ট অফ বল এন্ড ট্র্যাক্ট অফ বাটক, তাই না? তাহলে ট্র্যাক্ট অফ বল এটা হচ্ছে ডর্সাল কলাম, এটা আরেকটা নাম হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লেমনিসকাস সিস্টেম। তোমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে যে নেম দ্য পাথওয়ে অফ ডর্সাল কলাম মিডিয়াল লেমনিসকাস সিস্টেম, এভাবে আসতে পারে। আবার এভাবে আসতে পারে যে অরিজিন অথবা হিসেবে আসতে পারে, ঠিক আছে, পরীক্ষার হলে। আচ্ছা, এখন আসুন যে ট্র্যাক্ট অফ গলের অরিজিন কোথায় আর বার্টকের অরিজিন কোথায়। হ্যাঁ, তাহলে বার্টক যদি ধরি তাহলে হচ্ছে ফাইবার্স অফ দিস ট্র্যাক্ট অ্যারাইজ, নিচেরটা আগে আসি। হ্যাঁ, fibers of this tract arise as the axon of the neurons in the dorsal root ganglia of the upper six thoracic and all cervical spinal nerve। তাহলে আমাদের যে সার্ভাইকাল যে স্পাইনাল নার্ভ গুলো আছে, ওখানে ওখানে যে স্পাইনাল কর্ডের ডর্সাল রুট গ্যাংলিয়া আছে সামনে, ওখান থেকে এগুলো অরিজিন হবে। একজন থেকে ট্র্যাক্ট অফ বাটকটা আসবে, এন্ড আপার সিক্স থোরাসিক রিজন থেকে আসবে। আর ট্র্যাক্ট অফ গল জাস্ট তার নিচ দিয়ে হবে। যে আপার সিক্স থোরাসিক যদি চলে যায় তাহলে লোয়ার সিক্স থোরাসিক স্পাইনাল নার্ভ আছে, এন্ড স্যাক্রাল এবং লাম্বার, তার যে ইসে থেকে নিউরন গুলো ডর্সাল রুট গ্যাংলিয়া থেকে আসবে, সেগুলো হচ্ছে ট্র্যাক্ট অফ গল। ভেরি মাচ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবো অরিজিন কোথা থেকে হচ্ছে। এরপরে আসো কোর্স। তাহলে যেটা শুরু হলো ডর্সাল রুট গ্যাংলিয়া, যেখান থেকে শুরু হলো আমার এই ট্র্যাকটা, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন। যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন। এরপরে যে ডর্সাল রুট গ্যাংলিয়া থেকে কোথায় ঢুকবে? এটা এন্টার স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকলো, অ্যাসেন্ড থ্রু দা ডর্সাল কলাম অফ স্পাইন। এই জন্য এটার নাম কিন্তু ডর্সাল, ওই যে ইয়ে যেটা মিডিয়াল ডর্সাল কলাম মিডিয়াল লেমনিসকাস সিস্টেম কিন্তু এখান থেকে আসছে। এই যে অ্যাসেন্ড থ্রু ডর্সাল কলাম, এটা কিন্তু ডর্সাল কলাম দিয়ে ওঠে স্পাইনাল কর্ডের, এই জন্য কিন্তু নামটা ওই মিলের সাথে আসছে, অ্যাসেন্ড থ্রু দা ডর্সাল কলাম অফ স্পাইনাল কর্ড। এবার সিনাপস করবে কোথায়? সিনাপস উইথ সেকেন্ড অর্ডার নিউরন ইন নিউক্লিয়াস গ্রাসিলিস, যেটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল, এন্ড নিউক্লিয়াস কিউনিটাস, সেটা হচ্ছে ট্র্যাক্ট অফ বাটক ইন মেডুলা। মেডুলাতে এই দুই ধরনের নিউক্লিয়াস থাকে, যেখানে যে কি করতেছে, এটা গিয়ে সেকেন্ড অর্ডার নিউরনের সাথে সিনাপস করতেছে। এরপরে কি হলো? এই যে সেকেন্ড অর্ডার নিউরন যেটা তৈরি হলো, সেকেন্ড অর্ডার নিউরনটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, খেয়াল করো। এক্সটার্নাল আরকুয়েট ফাইবার এন্ড ইন্টারনাল আরকুয়েট ফাইবার, দুইটা ফাইবারে ভাগ হয়ে যাবে সেকেন্ড অর্ডার নিউরনটা। একটা হচ্ছে এক্সটার্নাল আরকুয়েট ফাইবার, ইন্টারনাল আরকুয়েট ফাইবার। তাহলে আমরা আসি এক্সটার্নাল আরকুয়েট ফাইবারটা কি হবে। এক্সটার্নাল আরকুয়েট ফাইবারটা আবার দুইটা গ্রুপে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ভেন্ট্রাল গ্রুপ আর একটা হচ্ছে ডর্সাল গ্রুপ। ভেন্ট্রাল গ্রুপটা হচ্ছে এন্টার্স ইনটু সেরিব্রাল হেমিস্ফিয়ার অফ দ্য অপোজিট সাইড, অপোজিট সাইডে সেরিব্রাল হেমিস্ফিয়ারে ক্রসিং করে ঢুকবে ভেন্ট্রাল গ্রুপটা। এন্ড ডর্সাল গ্রুপটা হচ্ছে সেম সাইডে সেরিব্রাল হেমিস্ফিয়ারে ঢুকবে। এটা খেয়াল রাখতে হবে এই জন্যই যে তোমাদের যখন ওই যে সেকশন আমাদের বলা, আমরা পরীক্ষা ধরবো যে এই মেডুলা লেভেলে যদি কাটা হয় বা সেকশন করা হয় তাহলে কোন কোন ফাইবার কাটবে, তখন কিন্তু এই যে তোমাদের কোনটা অপোজিট সাইড কোনটা সেম সাইড, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা তোমরা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে ওটা গেলে এক্সটার্নাল আরকুয়েট ফাইবার, ট্র্যাক্ট অফ গল এন্ড বাটাবেল। আর এটা হচ্ছে ইন্টারনাল আরকুয়েট ফাইবারটা কি করে? ক্রস দ্য মিড লাইন এন্ড অ্যাসেন্ড টু দ্য মিডিয়াল লেমনিসকাস সিস্টেম। হ্যাঁ, সেখান থেকে মিড ব্রেনে চলে যায় সিনাপস উইথ, এখানে গিয়ে সে কিন্তু থার্ড অর্ডার নিউরন আবার তৈরি করে। সিনাপস উইথ থার্ড অর্ডার নিউরন ইন ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস। থ্যালামাসে ভেন্ট্রো পোস্টোল্যাটারাল একটা নিউক্লিয়াস আছে, যেখানে যে সেটা থার্ড অর্ডার নিউরনের সাথে এই ইন্টারনাল আরকুয়েট আর্টারিটা সিনাপস করলো। তারপরে ওখান থেকে কি করবে? ইন্টারনাল ক্যাপসুল হয়ে করোনারি এরিয়াটা চলে যাবে এবং টার্মিনেট ইন দা সোমাটোসেন্সরি এরিয়া অফ দা সেরিব্রাল কর্টেক্স। তাহলে সেরিব্রাল কর্টেক্সের যে সোমাটোসেন্সরি এরিয়া আছে সেখানে গিয়ে থার্ড অর্ডার নিউরনটা
কি করবে, টার্মিনেট করবে। খেয়াল করো, দুই একবার তোমরা যদি দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের কাছে ছবিটা আছে কিনা, আমার এখানে ছবিটা নাই, ছবিটা থাকলে আরো একটু ক্লিয়ার হবে, তোমরা ছবিগুলো দেখে নিবা। এখন আসো যে ফাংশন, হ্যাঁ, ট্র্যাক্ট অফ গলেন, ট্র্যাক্ট অফ বাটক আমরা যেগুলা পড়লাম, এগুলোর আসলে ফাংশনটা কি? হ্যাঁ, ট্র্যাক্ট অফ বাটক সেন্সেশন, এটা আমরা আগেই পড়ছি যে ট্র্যাক্ট অফ বাটকের ইয়েটা কোথা থেকে হয়েছিল, আপার সার্ভাইকাল স্পাইনাল নার্ভস এন্ড হচ্ছে কি আপার সিক্স থোরাসিক, সেই জন্য এটা বলছে যে ইট ক্যারি সেন্সেশন ফ্রম দ্য আপার হাফ অফ দ্য বডি, উপরের হাফ অফ দ্য বডি থেকে ক্যারি সেন্সেশন করে ট্র্যাক্ট অফ বাটক। আর ট্র্যাক্ট অফ বলটা ক্যারি করে হচ্ছে লোয়ার হাফ অফ দ্য বডি, কারণ লোয়ার সিক্স থোরাসিক নার্ভ ছিল, লাম্বার ছিল আর স্যাক্রাল ছিল, তাই না? সেই জন্য লোয়ার হাফ অফ দ্য বডি থেকে ট্র্যাক্ট অফ গলটা হচ্ছে ক্যারি করে সেন্সেশন। আচ্ছা, কি কি সেন্সেশন ক্যারি করে জাস্ট লিখে দিয়েছে, ফাইন টাচ, ট্যাকটাইল, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, সেন্স অফ ভাইব্রেশন, কাইনেস্টিক, এই সব সেন্সেশন গুলো এটা দিয়ে ক্যারি হয়। ঠিক আছে, ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বাটক। এখন একটু কঠিন মনে হবে, তোমরা ছবি দেখে একটু ক্লিয়ার করে নিবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন ওটা গেল হচ্ছে কি, আমরা বললাম যে ট্র্যাক্ট অফ গল এন্ড ট্র্যাক্ট অফ বাটকের ব্যাপার, তাই না, যেটা পোস্টেরিয়র ছিল বা ডরসাল কলাম মিডিয়াল লেমনিসকাস সিস্টেমে ছিল। আচ্ছা, এখন আসো যে অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা দুইটা একসাথেই বলছে, একসাথেই বলা যায় সেই জন্য। একটা অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ছিল আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ভিতরে অনেকগুলো ছিল, তাই না? তবে সবগুলোর কিন্তু প্রায় একই, যার কারণে একসাথে দেওয়া হয়েছে এখানে। খেয়াল করো যে অরিজিনটা কোথায় হবে, অ্যান্টেরিয়র ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এক্সনস অফ দ্য নিউরনস ইন দ্য ডরসাল রুট গ্যাংলিয়া অফ বেসমেন্ট, এটাও কিন্তু ডরসাল রুট গ্যাংলিয়ার একজন থেকে তৈরি হবে। কোর্স যদি ধরি, ফার্স্ট অর্ডার নিউরন ডরসাল রুট গ্যাংলিয়া থেকে শুরু হয়ে আসতেছে এবং এন্টার দ্য স্পাইনাল কর্ড, এন্ড এটা সেকেন্ড অর্ডার নিউরন সেম সাইডে পোস্টিরিয়র হর্ন সেল। সিনাপস কোথায় তৈরি করবে, স্পাইনাল কর্ডের পোস্টিরিয়র হর্ন সেলে, কিন্তু পোস্টিরিয়র হর্ন সেলে এটা সেন্টার সেকেন্ড অর্ডার নিউরন তৈরি করবে। এবং সেকেন্ড অর্ডার নিউরনটা কি করবে, ক্রস মিড লাইন, গো টু দ্য অপোজিট সাইড এন্ড অ্যাসেন্ড টু দ্য অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট থ্রু দ্য অ্যান্টেরিয়র কলাম। এটা হচ্ছে যদি অ্যান্টেরিয়রলি যায়, যদি অপোজিট সাইডে ক্রস করে কি করবে, সেটা অ্যান্টেরিয়রলি গেলে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আর যদি স্পাইনাল কর্ডের ল্যাটারাল সাইড দিয়ে যায়, তাই না, তাহলে সেটা হচ্ছে কি হিসেবে যাবে, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হিসেবে যাবে। এন্ড মেডুলাতে কি করতেছে, এই মেডুলাতে ইন দা মেডুলা ফাইবারস অফ দিস টু ট্র্যাক্ট, তাহলে অ্যান্টেরিয়র সাইড দিয়ে যেটা উঠছিল অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি করলো, দুইটা আবার কিন্তু মেডুলাতে যে কম্বাইন্ড একসাথে হয়ে গেল, দুইটা পাশাপাশি যে সেটা কি করবে, ল্যাটারাল লেমিনিস্কাস সিস্টেম দিয়ে মেডুলাতে যে এক হয়ে যাচ্ছে এবং সেখান থেকে পন্স এবং মিড ব্রেন হয়ে আবার চলে যাচ্ছে সেই থ্যালামাসে, যেখানে থার্ড অর্ডার নিউরন তৈরি করবে পোস্টো ল্যাটারাল নিউক্লিয়াসে, এন্ড ইন্টারনাল ক্যাপসুল দিয়ে কর্নার এরিয়াটা হয়ে তোমার সোমাটো সেন্সরি এরিয়া সেরিব্রাল কর্টেক্সে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ কথাগুলো একই, কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ আছে, ওইগুলো ইয়ে করলেই হবে। আচ্ছা, ফাংশন কি, আমাদের দুই ধরনের ট্র্যাক্ট আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর হচ্ছে ল্যাটারাল স্পাইনাল ল্যাটারাল। তাহলে অ্যান্টেরিয়রটা কি করে, ক্রুড টাচ, তাহলে ফাইন টাচ কিন্তু নিছিল ট্র্যাক্ট অফ গল এন্ড বাটক, আর ক্রুড টাচ এবং প্রেসার সেন্সেশন নিচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আর ল্যাটারালটা কি নিচ্ছে, ল্যাটারালটা নিচ্ছে পেন সেন্সেশন, টেম্পারেচার সেন্সেশন, তাই না, ইচিং সেন্সেশন, সেক্সুয়াল টিকলি সেন্সেশন, এগুলো এগুলো হচ্ছে ল্যাটারাল। তো পরীক্ষায় কিন্তু আমরা ধরবো যে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কি ধরনের সেন্সেশন ক্যারি করে বা ল্যাটারালটা কি করে ক্যারি করে, তাই না, এইভাবে এইভাবে কোশ্চেন গুলো তোমাদের ভাইভাতে আসবে। আচ্ছা, এখন আসো যে পেন, একটা জিনিস আছে যে পেনটা কি, পেন ইজ অ্যান আনপ্লেজেন্ট সেন্সেশন ইভোকড বাই টিস্যু ড্যামেজ। তাহলে পেনটা দুই ধরনের আছে, ঠিক আছে, একটা হচ্ছে ফার্স্ট পেন আর একটা হচ্ছে স্লো পেন। যদি ব্যথা লাগার পরে, যদি কারোর ব্যথা লাগা যদি 0.1 সেকেন্ডের ভিতরে যদি সে মানে সেটা যদি সে ফিল করে, সেটাকে বলছে ফার্স্ট পেন। আর যদি স্লো পেন হয় তাহলে হচ্ছে 1 সেকেন্ড পরে যে সে আস্তে আস্তে সেটা অনুভব করবে, সেটাকে বলা হচ্ছে স্লো পেন। আচ্ছা, এখন আসো পেন পাথওয়ে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, পেন পাথওয়েটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। যেমন পেন স্টিমুলাই কি কি আছে, কেমিক্যাল, মেকানিক্যাল, থার্মাল। হ্যাঁ, কেমিক্যাল কিছু রিয়েজেন্ট দিয়ে কারোর ব্যথা লাগতে পারে, অথবা এখানে কেউ কাউকে ঘুষি মারতে পারে বা অ্যাক্সিডেন্টালের মাধ্যমে আঘাত পেতে পারে, অথবা থার্মাল, গরম বা ঠান্ডায় যদি কেউ হাত দিয়ে ফেলে বা পা দিয়ে ফেলে, সেই কারণে যদি পেন স্টিমুলাই হয়, তাহলে কি হবে, পেন রিসিপ্টরটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, ফ্রি নার্ভ এন্ডিং। আমরা জানি পেন রিসিপ্টরটা কোথায় আছে, ফ্রি নার্ভ এন্ডিং এ আছে, তাহলে ওইটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ওটা অ্যাক্টিভেটেড হলে কি করবে, ওই যে ফ্রি নার্ভ এন্ডিং এর মাধ্যমে অ্যাফারেন্ট নার্ভ ফাইবার, কিছু ফার্স্ট অর্ডার নিউরন আছে, অ্যাফারেন্ট নার্ভ ফাইবার,
ওইগুলো তখন কি ওখানে অ্যাকশন পটেনশিয়াল বা নার্ভ ইম্পালসটা তৈরি হবে। যেমন হচ্ছে এ ডেল্টা, এখানে দুই ধরনের ফাইবারের কথা দিয়ে আছে, ওই যে আগেই বললাম যে তোমাদেরকে ফাস্ট পেন এবং স্লো পেন। তাহলে এ ডেল্টা ফাইবার দিয়ে ফাস্ট পেন হ্যাঁ অ্যাক্টিভেট হয়, আর হচ্ছে সি ফাইবার দিয়ে স্লো পেন হয়। আচ্ছা, সেটা মোডালিটিস পরে, টাইপ অফ মোডালিটিস বা কি ধরনের পেন সে ফ্রি নার্ভ বেন্ডিং এ সে করছে, ক্যারি করছে, তারপর নির্ভর করবে যে ফার্স্ট পেন দিয়ে এই এ ডেল্টা ফাইবার নিবে না সি ফাইবার নিবে। ঠিক আছে, ফার্স্ট পেন হলে এ ডেল্টা ফাইবার এন্ড সোলো পেন হলে সি ফাইবার ক্যারি করবে। আচ্ছা, যখন ক্যারি করলো দুই ধরনের ফাইবার দিয়ে একই জায়গায় আসবে, সেটা হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়াতে আসবে। ডর্সাল রুট গ্যাংলিয়া দিয়ে আসলো, ডর্সাল রুট গ্যাংলিয়াতে আসার পরে তারপরে সেটা কি করবে, এন্টার দ্য স্পাইনাল কর্ড। এন্টার দ্য স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে ঢোকার পরে কি হবে, দেন দেয়ার ইজ টু পাথওয়ে। এই যে এখানে কিন্তু দুইটা পাথওয়ে, একটা হচ্ছে নিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে চলে যাবে, আর একটা চলে যাবে হচ্ছে কি প্যালিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে নিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে কি যায়, ফার্স্ট পেন। ঠিক আছে, ফার্স্ট পেন, ফার্স্ট পেন হচ্ছে নিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে একদম খেয়াল করো যে একদম লাস্টে সোমাটোসেন্সরি কর্টেক্সে চলে যাবে। এটা হচ্ছে নিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, নামটা খেয়াল করো, নিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসের একেবারে সেরিব্রাল ইসে চলে যাচ্ছে, ওইটা হয়ে সোমাটোসেন্সরি কর্টেক্সে চলে যাচ্ছে। এটা হচ্ছে নিও স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এবং ফার্স্ট পেন হচ্ছে ল্যামিনা 1 বা ডরসাল হর্ন সেল দিয়ে ক্যারি হবে। আর আরেকটা হচ্ছে সোলো পেন, সোলো পেনটা কি হবে, ল্যামিনা 2 অর 3 অফ দ্য ডরসাল হর্ন সেল দিয়ে ক্যারি করে, এটাও সেই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে টার্মিনেশন হয়ে যাবে ইসে অ্যাকুইডাক্ট। আচ্ছা, এটা খেয়াল করো, এটা তোমাদের পরীক্ষা রিটেনে আসবে, রিটেনে আসলে তোমরা এইভাবে করলেই হবে। আমি পুরোটা বলতেছি না, তোমরা দেখে নিলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আসলে হচ্ছে রেফার্ড পেন। রেফার্ড পেনটা আসলে কি, রেফার্ড পেনটা আসলে ভিসারাল অর্গান থেকে সাধারণত পাওয়া যায়। যেমন হচ্ছে কারো দেখা, খেয়াল করো যে কারোর হঠাৎ করে কি ব্যথা হলো, কার্ডিয়াক পেন, এমআই হয়, মাইক্রোডা ইনফেকশন হয় না, মাইক্রোডা ইনফেকশন না হলেও হঠাৎ করে কি হতে পারে, কার্ডিয়াক পেন হতে পারে। তাহলে কার্ডিয়াক পেন যদি হয়, সবসময় যে একেবারে সেই ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে ব্যথা হবে তা না। অনেক সময় কি হয়, আমরা কি বলি যে ব্যথাটা আপনার আসলে কোথায় অনুভূত হচ্ছে, যে অনেক সময় বলে যে লেফট হ্যান্ডে, লেফট আর্মে, তাই না, বা লেফট আর্মের মিডিয়াল অ্যাসপেক্ট দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তাই না, হাতের দিকে চলে যাচ্ছে। তাহলে হচ্ছে এটাও হতে পারে। আর একটা হচ্ছে কি হতে পারে, যেমন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের যে ব্যথাটা, অ্যাপেন্ডিক্সের ব্যথাটা কিন্তু অনেক সময় কি হতে পারে, মিড লাইন বরাবর আম্বিলিকাসের এখানে ব্যথা হতে পারে, তাই না। আবার অনেক সময় খেয়াল করো যে গল ব্লাডার পেন, গল ব্লাডার পেন কোথায় অনুভূত হয়, কেউ বলতে পারবা, গল ব্লাডারের পেন, গল ব্লাডার পেন কিন্তু অনেক সময় স্কাপুলা, হ্যাঁ লেফট লেফট সাইডে তোমার পিছনে যে আমাদের স্কাপুলার, হ্যাঁ স্কাপুলার লোয়ার এন্ডের ওখানে হ্যাঁ ব্যথা হতে পারে। বলতে পারে রুগী এসে যে আমার ব্যথাটা ওখানে হচ্ছে, সব সময় না, মাঝে মাঝে বলতে পারে। বা এই যে আমি বললাম কার্ডিয়াক পেন বা অ্যাপেন্ডিকুলার পেন, এটাকে বলা হচ্ছে রেফার্ড পেন। রেফার্ড পেন কেন হচ্ছে, খেয়াল করো, দ্য পেন হুইচ অরিজিনেট ডিউ টু ইরিটেশন অফ এ ভিসাল অর্গান and is felt not in the organ but in some other somatic structure, হ্যাঁ ইউজুয়ালি স্কিন সাপ্লাইড বাই দ্য সেম নিউরাল সেগমেন্ট। তার মানে যখন আমার স্কিনের সাপ্লাই দিচ্ছে, তাই না, তা স্কিনের সাপ্লাই দিলে অনেক সময় দেখা যায় যে সেম সেম নার্ভটাই ওখানে সাপ্লাই দিচ্ছে। যেমন আমার যখন ডার্মাটোম বা ইয়ে হিসেবে যখন সাপ্লাই দেওয়া হয়, তখন ফিফথ ইন্টারকোস্টাল স্পেস যে সাপ্লাইটা দেখা যাচ্ছে যে এই যে হাতের যে লেফট সাইডে ইনার আর্মে একই স্কিনের সাপ্লাই একই, যার কারণে যখন ভিসারাল পেনটা হচ্ছে তখন কিন্তু একই দেখা যাচ্ছে যে ওই নার্ভ, একই নার্ভ ফাইবার দিয়ে ক্যারি হওয়ার কারণে আমার লেফট আর্মে ব্যথা হচ্ছে। এটাকেই বলা হচ্ছে রেফার্ড পেন, যে ব্যথাটা কিন্তু এক জায়গায় হচ্ছে কিন্তু আরেক জায়গায় অনুভূত হচ্ছে। আচ্ছা, এই যে এখানে এক্সপ্লানেশন দিয়ে আছে, ভিসাল পেন ফাইবার সিনাপস উইথ সেম সেকেন্ড অর্ডার নিউরন ইন দা স্পাইনাল কর্ড এন্ড রিসিভ পেন সিগন্যাল ফ্রম দ্য স্কেল। তার মানে ওখান থেকে আসলেও স্পাইনাল কর্ডের সেকেন্ড অর্ডার নিউরনটা একই রকম হওয়ার কারণে আহ, এক জায়গায় ব্যথাটা আর এক জায়গায় মনে হচ্ছে ব্যথাটা রেফার্ড করতেছে, এটাকে বলা হচ্ছে রেফার্ড পেন। আচ্ছা, আচ্ছা, পেন সাপ্রেসিং কিছু অ্যানালজেসিক সিস্টেম আছে, শুধু নামগুলো। আচ্ছা, এন্ডোজেনাস পেন ইনহিবিটিং সাবস্টেন্স কিছু কি আছে, পেন ইনহিবিশনে সহায়তা করে। ঠিক আছে, পেন ইনহিবিশনে সহায়তা করে, যেমন হচ্ছে মেট এনকেফালিন, লিও এনকেফালিন, হ্যাঁ বিটা এন্ডরফিন এন্ড ডাইনরফিন। জাস্ট নামগুলো তোমরা মুখস্থ রাখলেই হবে, নাম কয়েকটা মুখস্থ রাখলেই হবে। আচ্ছা, আমি আগে বললাম হচ্ছে পেন পাথওয়ে, তাই না, আর এবার আসতেছে পাথওয়ে অফ টাচ। হ্যাঁ, টাচ হচ্ছে কয় ধরনের ছিল, দুই ধরনের বলছিলাম, একটা হচ্ছে ফাইন টাচ আর একটা হচ্ছে ক্রুড টাচ।
খেয়াল করো তাহলে টাচ স্টিমুলাই, তাহলে কি হবে, টাচ যখন একটা শরীরে কোথাও টাচ লাগবে তাহলে স্টিমুলেশন হবে টাচ রিসিপ্টর, যেটার নাম হচ্ছে টাচ রিসিপ্টর নাম হচ্ছে মিসনার্স কর্পাসেল। তাহলে মিসনার্স কর্পাসেল যেখানে টাচ রিসিপ্টর শুরু হলো ওখান থেকেই ফার্স্ট অর্ডার নিউরন তৈরি হয়ে গেল বা অ্যাফার নার্ভ ফাইবার। তাহলে দুই ধরনের নার্ভ ফাইবার এখানে অ্যাক্টিভেটেড হবে, একটা হচ্ছে এ বিটা আর একটা হচ্ছে এ ডেল্টা। এ বিটা এবং এ ডেল্টা দুই ধরনের নার্ভ ফাইবার এখানে তৈরি হবে, দুই ধরনের নার্ভ ফাইবারের মাধ্যমে অ্যাফার নার্ভ ফাইবার টাচটা ক্যারি হবে। এরপরে কি হবে, এটা হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়াতে চলে যাবে, ডরসাল রুট গ্যাংলিয়ার পরে হচ্ছে এটা স্পাইনাল কর্ডে এন্টার করবে, টাচটা, টাচ যে সেন্সেশনটা স্পাইনাল কর্ডে ক্যারি করবে, মানে এন্টার করবে, এন্টার করার পরপরই কিন্তু দুই ধরনের টাচ আমার আসতে পারে, একটা হচ্ছে ক্রুড টাচও আসতে পারে, ফাইন টাচ আসতে পারে। তাহলে যদি ক্রুড টাচ আসে তাহলে সেকেন্ড অর্ডার নিউরনটা কোথায় তৈরি হবে, ডরসাল হর্ন সেল, যেটা ডরসাল হর্ন সেলে তৈরি হয় ক্রস মিড লাইন অ্যাসেন্ট অ্যাজ অ্যান্ট্রো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তোমাদেরকে আগেই পড়ে আসছিলাম যে অ্যান্ট্রো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে কিন্তু ক্রুড টাচটা কি করে, ক্যারি করে, সেটাই বলা আছে এখানে। আর ফাইন টাচটা বলা হয়েছে ট্র্যাক্ট অফ, হ্যাঁ ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বাটক, এই দুটো দিয়ে ফাইন টাচ দেয়, সেটাই দিয়ে আছে অ্যাসেন্ট অ্যাজ ট্র্যাক্ট অফ গল অ্যান্ড বাটক, সেকেন্ড অর্ডার নিউরন ইন দ্য নিউক্লিয়াস গ্রাসিলিস, মেরুলাতে যেটা ছিল, ঠিক আছে। এরপরে পন্স মিড ব্রেন ভেন্ট্রাল পোস্ট, সেখান থেকে থ্যালামাসে চলে যাবে, ঠিক আছে। দুইটাই আলটিমেট পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দ্য সেরিব্রাল কর্টেক্সে যাবে, কিন্তু জাস্ট দুইটা পাতে ভাগ হয়ে গেল। খেয়াল করো তোমরা, স্পাইনাল কর্ডে ঢোকার পরপরই দুইটা টাচ, দুই ধরনের টাচ দুই ধরনের ট্র্যাক দিয়ে যাবে, একটা হচ্ছে অ্যান্ট্রো স্পাইনোথ্যালামিক ট্র্যাক দিয়ে যাবে আর একটা হচ্ছে ট্র্যাক্ট অফ গল এন্ড বাটক দিয়ে যাবে। সেটা কিভাবে যাবে, এইভাবে যে লাস্টে কিন্তু তারা পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দ্য সেরিব্রাল কর্টেক্সে চলে যাবে আলটিমেট, ঠিক আছে। এটা এটা তোমরা যখন পরীক্ষা আসলে এইভাবে তোমরা চার্ট আকারে দিলেই হয়ে যাবে, কিছু লাগবে না। আচ্ছা এখন আসো রিফ্লেক্স, তাই না। রিফ্লেক্সটা আসলে কি, রিফ্লেক্সটা হচ্ছে মানে যে কোনো সেন্সরি স্টিমুলাস হলে তার কারণে যে মোটর রেসপন্সটা তৈরি হয়, তার মানে যে কোনো সেন্সরি, মানে কি আমার পায়ে কি কোনো একটা পিন, বা ধরো আমরা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সাথে সাথে কি হতে পারে, পায়ে কি হতে পারে, পায়ে কোনো কোনো কাটা বিঁধতে পারে, তাই না, বা পিন ফুটে যেতে পারে বা আঘাত পেতে পারি, সাথে সাথে কি হয় আমরা পাটা আস্তে করে আমরা তুলে নিই, তুলে নিয়ে আমরা সাথে সাথে দেখা যায় যে হয়তো বা লাফ দিয়ে সরে যায়, অনেক সময় সরে যেয়ে দেখি যে ওই জায়গায় কি হয়েছে, এই যে এখানে একটা রিফ্লেক্স তৈরি হলো। এখানে এই যে আমি যে উদাহরণটা দিলাম এখানে কিন্তু অনেক ধরনের রিফ্লেক্স তৈরি হলো, আমি পরে আসতেছি একটা একটা উদাহরণ দিয়ে। তাহলে এটাই হচ্ছে রিফ্লেক্স, যে এটা এখন সংজ্ঞা যদি আমরা বলি তাহলে কিভাবে, ইট ইজ অ্যান ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু সেন্সরি স্টিমুলাস, ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু সেন্সরি স্টিমুলাস মেডিয়েটেড থ্রু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে। মানে ভলান্টারি না, সে যে ইচ্ছা করে মোটর রিফ্লেক্সটা তৈরি করছে তা না, হঠাৎ করে এটা হয়েছে, হঠাৎ করে তার বডি নিজে নিজে রেসপন্স করছে, এই জন্য বলছে ইনভলান্টারি মোটর রেসপন্স ডিউ টু সেন্সরি স্টিমুলাস মেডিয়েটেড থ্রু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এখন আসো যে আমরা যদি রিফ্লেক্স ধরি, কয় ধরনের রিফ্লেক্স আছে, ক্লাসিফিকেশন ধরলে বিভিন্ন ধরনের আছে, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন আছে, ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, আরো অ্যানাটমিক্যাল বেশ কিছু আছে। তাহলে ফার্স্টে আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যদি ধরি রিফ্লেক্সের, তাহলে চার ধরনের, একটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স, ভিসারাল রিফ্লেক্স এন্ড প্যাথোলজিক্যাল রিফ্লেক্স। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, সুপারফিশিয়াল রিফ্লেক্স বলতে এখানে হচ্ছে রিসিপ্টর গুলো সুপারফিশিয়াল থাকবে, সুপারফিশিয়ালি থাকবে, যেমন হচ্ছে প্লান্টার রেসপন্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, তাই না, পেটের উপরে যে রিফ্লেক্সটা তৈরি হয়, কনজাংটিভাল রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, তাই না, চোখের উপরে পাতার পরে, পাতার পরে যদি দেখো যে অনেক সময় ময়লা যেতে যায়, তাই না, ময়লা বা ছোট্ট একটা কিছু পড়লেই, পোকা পড়লেই কি হয়, চোখটা সাথে সাথে কি করে, ব্লিঙ্কিং করে না, বা সাথে সাথে বন্ধ হয়ে যায় না, এটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, সাথে সাথে ইফেক্টটা দেখা যায়। হ্যাঁ, আর তারপর বাচ্চাদের বেশি দেখা যায় পেটের পরে, পেটের পরে একটু দেখবে যে হাত দিয়ে একটু করলে ওদের কিন্তু দেখবো ক্রিম আসছে, আমাদের বড়দেরও হয়। হ্যাঁ, পেটের উপরে একটু হাত দিয়ে একটু কাতুকুতু বা ইয়ে করলে, একটা সেন্সেশন দিলে সাথে সাথে কি করে, আমাদের পেটের উপরে একটা রিফ্লেক্স তৈরি হয়, তাই না, এটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ডিপ রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স হচ্ছে, এটা হচ্ছে রিফ্লেক্স যেটা হচ্ছে ডিপলি, রিফ্লেক্স বা রিসিপ্টারটা আমার ডিপলি থাকে, ডিপলি সিটেড থাকে, যার কারণে যেমন হচ্ছে নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, বাইসেপ জার্ক, এগুলো হচ্ছে ডিপ রিফ্লেক্স। আরটা হচ্ছে ভিসারাল রিফ্লেক্স, ভিসারাল রিফ্লেক্স হচ্ছে যেমন ব্যারোসিডার রিফ্লেক্স, হ্যাঁ, মিকচুরেশন রিফ্লেক্স, তাই না, পিপুলারি লাইট রিফ্লেক্স, এগুলো হচ্ছে ভিসারাল রিফ্লেক্স। আর একটা যেটা আসছে প্যাথোলজিক্যাল রিফ্লেক্স, বেবি স্কিন সাইন যেটা, হ্যাঁ ওটাও পড়াবো, ওটাও আমি পড়াই দেবো, বেবি স্কিন সাইনটা ক্লিয়ারলি তোমাকে পড়াই দেবো, ওটা হচ্ছে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল রিফ্লেক্স, বেবি স্কিন সাইন।
আচ্ছা, এখন যেটা আসছে ওটা গেল হচ্ছে তোমার ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। এরপর আসে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতর কি কি আসবে, একটা হচ্ছে ফ্লেক্সার আর উইথড্রল রিফ্লেক্স, আর একটা হচ্ছে এক্সটেন্সর। হ্যাঁ, আমরা এই হাতটাই কি করি, ফ্লেকশন এক্সটেনশন করি না? তাহলে যে কোনো পেন স্টিমুলাস বা টাচ স্টিমুলাস বা যে কোনো স্টিমুলাসের বা থার্মো রিসেপ্টরের কারণে, তাই না, আমরা যদি ফ্লেকশন বা এক্সটেনশন করি, তাই না, যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি ফ্লেক্সার অর উইথড্রল রিফ্লেক্স, আর একটা হচ্ছে এক্সটেন্সর রিফ্লেক্স। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে আসবে। আচ্ছা, আর কিছু আসবে অ্যানাটমিক্যাল, ওটা দেখে নেবে তোমরা, সেগমেন্টাল, ইন্টারসেগমেন্টাল, সুপ্রা সেগমেন্টাল। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সিনাপস, আবার বেশ কয়েকবার, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা ধরি কিন্তু যে মনোসাইনেটিক রিফ্লেক্স এর উদাহরণ বলো, মনোসাইনেটিক রিফ্লেক্স বলতে কি বলো, তাই না? তাহলে মনোসাইনেটিক ইট কনসিস্টস অফ সিঙ্গেল সিনাপস এন্ড টু নিউরনস। দুই পাশে দুইটা নিউরনস থাকবে, হ্যাঁ, দুই পাশে দুইটা নিউরনস থাকবে আর সিঙ্গেল সিনাপস থাকবে, সেটাকে বলা হচ্ছে মোনো স্যানাটরি রিফ্লেক্স। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে এস্টেস রিফ্লেক্স। আচ্ছা, আরেকটা হচ্ছে ডাইস্যানাটরি রিফ্লেক্স। ডাইস্যানাটরি রিফ্লেক্স মানে এই নামের সাথে মিল আছে, ডাইস্যানাট্রিক মানে কি দুইটা সিনাপস থাকবে। তাহলে দুইটা সিনাপস যদি থাকে তাহলে নিউরন থাকবে কয়টা, থ্রি নিউরন থাকবে। সেটা হচ্ছে এক্সটেন্সর রিফ্লেক্স, ক্রস এক্সটেন্সর রিফ্লেক্স। হ্যাঁ, এগুলো হচ্ছে ডাইস্যানাটরি রিফ্লেক্স এর উদাহরণ, এক্সটেন্সর, ক্রস এক্সটেন্সর। আর আরেকটা যেটা হচ্ছে পলিস্যানাটরি রিফ্লেক্স। পলিস্যানাটরি রিফ্লেক্স আসবে হচ্ছে মোর দ্যান টু সিনাপস এন্ড থ্রি নিউরনস। হ্যাঁ, মোর দ্যান টু সিনাপস এন্ড থ্রি নিউরনস বেশি থাকলে সেটা হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। আমি সবগুলো বুঝাই বলবো, যে স্ট্রেস উইথড্রল সব আলাদা আলাদা ভাবে তোমাদেরকে আমি বুঝাই দেবো, আলাদাভাবে আসবে। তাহলে তোমাদের নাম্বার অফ সিনাপসের পরে, তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মনোস্যানেটরি রিফ্লেক্স, ডাইস্যানেটরি রিফ্লেক্স এন্ড পলিস্যানেটরি, এবং উদাহরণগুলো খেয়াল করবা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা আসে সেটা হচ্ছে ইনবর্ন অথবা অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। হ্যাঁ, ইনবর্ন অথবা মানে জন্মের পরে যখন নিজে নিজে যে রিফ্লেক্স গুলো তৈরি হয়ে যায়, ঠিক আছে, যেমন হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স, আর হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স। একটা হচ্ছে কি ইনবর্ন রিফ্লেক্স, মানে কি বাচ্চা বাচ্চা পেটে থাকা অবস্থায় ইনবর্ন রিফ্লেক্স, মানে হওয়ার আগে থেকে যে রিফ্লেক্সটা তার শরীরে চলে আসে, যেমন হচ্ছে সাকিং রিফ্লেক্স, তাই না? বাচ্চাকে কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে কি বলা হয়, যে মায়ের বুকের কাছে দাও, বলা হয় না যে মায়ের কাছে দাও? তাহলে মায়ের কাছে বলা হয় কেন? বিভিন্ন কারণ আছে। তার কারণ বাচ্চা মায়ের স্কিন বা বাপ মায়ের স্কিন, মায়েরটাই ধরি, যে মায়ের স্কিনের সাথে বাচ্চার স্কিনটা একটা কি স্পর্শ করা, তাহলে তার ভিতরে বাচ্চার ভিতরে কিন্তু, কারণ বাচ্চাটা কার কাছে ছিল, মায়ের কাছেই ছিল না, মায়ের গর্ভে ছিল। সে যখনই বাইরে বাইরে বেরোবে তখনই তার মায়ের গায়ের কাছে দিতে হবে, স্কিনের কন্ট্যাক্ট দিলেই কিন্তু তার একটা ইমিউনিটি, এটা একটা অন্যরকম ইনহেরিটেড ইমিউনিটি, সে কিন্তু বুঝতে পারে যে আমি আমি যে স্থানে ছিলাম সেই স্থানে আমি কিন্তু আসছি। হ্যাঁ, সেরকম একটা তার একটা বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়, সাথে সাথে বলা হয় মার কাছে দাও, তাই না? এটা একটা অন্যরকম তার একটা ফিলিংস তৈরি হয়, তাই না? এবং আরেকটা যেটা সাথে সাথে বলা হয় কি, কিছুক্ষণের ভিতরে পরিষ্কার করে বলা হয় যে সাকরিন। হ্যাঁ, বাচ্চার মুখটুক পরিষ্কার করে কি কিছুক্ষণের ভিতরে দেওয়া হয়, মায়ের বুকের কাছে দেওয়া হয়, যে সে সাকিং রিফ্লেক্সটা তার তৈরি হয়। তাকে তো বলা হয় না যে এইভাবে দুধ খাও বা শিখাই দেওয়া হয় না, কিন্তু তার মুখ কিন্তু কি সাকিং রিফ্লেক্সটা তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইনবর্ন রিফ্লেক্স। আর একটা হচ্ছে মোরো রিফ্লেক্স। মোরো রিফ্লেক্সটা কি, মোরো রিফ্লেক্স কিছুই না, যে বাচ্চাটা নিজে নিজে কাঁদতেছে, কানলে দেখা যায় কি করে, বাচ্চারা হাতটাকে নাড়ায়, হ্যাঁ, পিছন দিকে সরায় ফেলে, হ্যাঁ, বা পেটটা শক্ত করে ফেলে, তাই না, বা পাটা টান টান করে ফেলে। এই যে ফ্লেকশন এবং এক্সটেনশন সে হাতের যে করতেছে, হ্যাঁ, কান্নার শব্দে বা যে কোনো স্টিমুলার কারণে, জোরে জোরে শব্দ হওয়ার কারণে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মোরো রিফ্লেক্স। আচ্ছা, আরেকটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। হ্যাঁ, কন্ডিশনাল রিফ্লেক্সটা কি, এটা হচ্ছে জন্মের পরে আস্তে আস্তে তৈরি হয়, যেমন নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, তাই না, বাইসেপ জার্ক, এগুলো জন্মের পরে তৈরি হয় আর কি, সেটাকে বলছে কন্ডিশনাল রিফ্লেক্স। আর হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স। আচ্ছা, এটা ইনবাউন্ড রিকর্ড। আর এটা হচ্ছে কি হচ্ছে টেস্টেস ক্লিনিক্যাল, এটা বলে আসছি তোমাদের অলরেডি। আচ্ছা, এখন আসলে যে প্রপার্টিজ তোমাদের ইম্পর্টেন্ট প্রপার্টিজ গুলো একটু জাস্ট রাখতে হবে। যেমন হচ্ছে প্রপার্টিজের ভিতরে ডিলে। হ্যাঁ, ডিলে বলতে যে একটা স্টিমুলাস, সেন্সরি স্টিমুলাস আসলো, তাই না, সেন্সরি স্টিমুলাস আসলো, এবং তার কারণে কি হচ্ছে, একটা কি মোটর রেসপন্স তৈরি হচ্ছে, সেন্সরি আসবে। ধরো কারোর হাতে মশা কামড়ালো, তাহলে আচ্ছা, আমরা যেখানে ছিলাম প্রপার্টিজ অফ রিফ্লেক্স। হ্যাঁ, প্রপার্টিজ অফ রিফ্লেক্স এর ভিতরে ফার্স্টে যেটা হবে ডিলে। তাহলে একটা সেন্সরি, দেয়ার ইজ এ শর্ট ইন্টারভেল বিটুইন অ্যাপ্লিকেশন অফ স্টিমুলাই এন্ড অনসেট অফ রিফ্লেক্স রেসপন্স। তাহলে একটা স্টিমুলাস হওয়ার পরে, হ্যাঁ, তার যে রিফ্লেক্স রেসপন্সটা, মোটর রেসপন্সটা, হ্যাঁ, সেন্সরি স্টিমুলাস হলো,
সেন্সরি রেসপন্স হলো, এরপরে যে মোটর রেসপন্সটা বা রিফ্লেক্স রেসপন্স হবে, এর ভিতরে যে সময়টা যতটুকু সময় লাগে সেটাকে বলা হচ্ছে ডিলে। ঠিক আছে, এটা হচ্ছে ডিলে। এরপরে আসবে হচ্ছে দ্বিতীয় নম্বরে সামেশন। সামেশন হচ্ছে বলতেছে যদি সাবমিনিমাল সাবমিনিমাল স্টিমুলাই অ্যাফারেন্ট নার্ভ দিয়ে কোনো জায়গায় আসে, সাবমিনিমাল বলতে যতটুকু আসার কথা স্টিমুলাস, যতটুকু স্টিমুলাস দিলে একটা প্রপারলি একটা স্টিমুলাস দিলে যতটা একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে তার থেকে যদি নিচে হয় সেটাকে বলছে সাবমিনিমাল। ইফ দ্য স্টিমুলাস ইজ সাবমিনিমাল এন্ড অ্যাপ্লাই টু দ্য অ্যাফারেন্ট নার্ভ দেয়ার উইল বি লিবারেশন অফ নিউরোট্রান্সমিটার হুইচ উইল কজ ইপিএসপি। তার মানে যদি আমার একটা ছোটখাটো একটা স্টিমুলাস বা ইম্পালস দেয়া হয়, তাই না, যার কারণে কি তৈরি হবে, ইপিএসপি, এক্সাইটেটরি পোস্ট সাইনেট, তোমাদেরকে পড়াইছিলাম এক্সাইটেটরি পোস্ট সাইনেটিক পোটেনশিয়াল, তাই না। এই এক্সাইটেটরি পোস্ট সাইনেটিক পোটেনশিয়ালটা কিন্তু সবসময় সাফিসিয়েন্ট না একটা কি মোটর ইম্পালস তৈরি করার জন্য, বা একটা যে ইয়ে, একটা যে স্ট্রং স্টিমুলাস তৈরি হবে সেটার জন্য কিন্তু একটা ইপিএসপি নাও হতে পারে, তাই না। ইপিএসপি তৈরি হলেই যে সেটা হবে তা না, মোটর রেসপন্স হবে তা না। তাহলে ইপিএসপি যেটা হবে সেটা কিন্তু স্ট্রংলি হতে হবে। এক্সাইটেটরি পোস্টানিটি পোটেনশিয়ালটা কি স্ট্রং একটা স্টিমুলাস আসতে হবে। তাইলে কিন্তু এখানে সামেশন বলতে বোঝাচ্ছে যদি একটা সাবমিনিমাল একটা স্টিমুলাই আসে তাহলে সেটা হচ্ছে এক্সাইটেটরি পোস্ট সাইনেটিক পোটেনশিয়াল তৈরি করতে পারবে, কিন্তু এক্সাইটেটরি পোস্ট সাইনেটিক পোটেনশিয়াল আবার কি মোটর রেসপন্সের জন্য কি ইয়ে না আর কি, নাও তৈরি করতে পারে। কিন্তু যদি বাট ইফ এ নাম্বার অফ সাবমিনিমাল স্টিমুলাই আর অ্যাপ্লাইড, যদি এই সাবমিনিমাল স্টিমুলাই যদি অল্প অল্প করে যে স্টিমুলাইটা আসছে কিন্তু বারবার আসে, বেশ কয়েকটা আসে, যদি 4-5টা আসলো বা 10টা আসলো একই এন্ডে আসে, তাই না, যার কারণে কি হতে পারে, দেন যে এটা যদি সামেটেড টুগেদার, সামেশন মানে কি যোগফল, তাহলে এই এতগুলো সাবমিনিমাল স্টিমুলাইটা যদি একসাথে একটা স্টিমুলাস আস্তে আস্তে তৈরি করে সেটাই কিন্তু ইপিএসপি তৈরি করবে, যে group of muscle contracts and the antagonist group reflexes in that same day. Reciprocal মানে হচ্ছে যখন আমার কি হবে, ফ্লেকশন অফ দা কি হ্যান্ড, হ্যাঁ আমি হাতটা নাড়াচ্ছি, যদি আমি ফ্লেকশন করি তাহলে কি হবে, যে এক্সটেন্সর গ্রুপের মাসেল গুলো কি আছে ও কি করবে, ও রিল্যাক্স করবে না। ফ্লেক্সর গ্রুপের মাসেল গুলো যদি কন্ট্রাক্ট করে তাহলে এক্সটেন্সর গ্রুপের মাসেল গুলো কি করে, সাথে সাথে রিল্যাক্স করে, যার কারণে কিন্তু কি হয়, ফ্লেকশন হয়। যদি ফ্লেকশন হওয়ার জন্য অবশ্যই এক্সটেনশন গ্রুপও রিল্যাক্স হওয়ার দরকার, যদি এক্সটেনশন গ্রুপও যদি রিল্যাক্স না হয়, ও যদি কন্ট্যাক্ট করে, হ্যাঁ দুইটা গ্রুপের মাস যদি একসাথে কন্ট্যাক্ট করে তাহলে কিন্তু কোনো ওয়ার্ক হবে না, কোনো মোটর রেসপন্স হবে না, সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ইনারভেশন। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে রেসিপ্রোকাল ইনারভেশন। যে টাইপের যে এক ধরনের মাসেল হচ্ছে কন্ট্যাক্ট করবে আর এক ধরনের মাসেল হচ্ছে কি করবে, রিল্যাক্স করবে, সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ইনারভেশন। আচ্ছা এখন আসো, এখন হচ্ছে রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক বলতে কি বলে, কিছুই না, এটা ইট ইজ আ কমপ্লিট পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন। তার মানে একটা রিফ্লেক্স অ্যাকশন বলতে যদি আমি কোথাও ব্যথা পাই, তাই না, কোথাও ব্যথা পাই তাহলে যে আমি পাটা যে আমার যে পেনফুল স্টিমুলাই যেখানে হলো সেখান থেকে যে আমি পাটা তুলে নিয়ে আসলাম, প্রথমে কি হবে, প্রথমে আমি ব্যথা পাবো, ব্যথা পাওয়ার সাথে সাথে কি হবে, কিছুক্ষণের ভিতরে আমি পাটা কি করবে, সরায় আনবো, সেটাকেই বলা হচ্ছে। এটাই খেয়াল করতে হলে যে ইট ইজ দ্য কমপ্লিট পাথওয়ে রিফ্লেক্স অ্যাকশন। আমি ব্যথাও পেলাম আবার কি করলাম, পাটাকে সরায় নিয়ে আসলাম, সেটাকে পুরোটা একটা রিফ্লেক্স অ্যাকশনের ভিতরে পড়ে। তাহলে কম্পোনেন্টস অফ রিফ্লেক্স আর খেয়াল করো, রিসিপ্টার, তাহলে কোন ধরনের রিসিপ্টার আমার অ্যাক্টিভেটেড হলো, সেই রিসিপ্টার, তারপর রিসিপ্টার থেকে শুরু হবে অ্যাফারেন্ট নার্ভ, তারপরে সেন্ট্রাল সিনাপস, সেটা সিনাপস তৈরি করবে কার সাথে, ইফারেন্ট নার্ভের সাথে। আচ্ছা তারপরে হচ্ছে কি করবে, ইফারেন্ট অর্গান। তাহলে এই যে যে কম্পোনেন্টস অফ রিফ্লেক্স আর্কের ভিতরে কি কি থাকবে, রিসিপ্টার, অ্যাফারেন্ট নার্ভ, সেন্ট্রাল সিনাপস, ইফারেন্ট নার্ভ, ইফেক্টর অর্গান। খেয়াল করো তোমরা ছবিতে দেওয়া আছে, ওই যে সেন্সরি একটা রিসিপ্টর অ্যাক্টিভেটেড হয়ে গেছে, যেটা কি করছে, অ্যাফারেন্ট নিউরনের মাধ্যমে এই দেখো স্পাইনাল কর্ড লেভেলে আসলো, এখানে ইন্টারনিউরন তৈরি করলো, ইন্টারনিউরন তৈরি করে আবার স্পাইনাল কর্ড লেভেল থেকে কি করতেছে, লোয়ার মোটর নিউরন এখানে ইফারেন্ট নিউরন হয়ে কি করতেছে, মাসেলে, হ্যাঁ মাসেলে চলে যাচ্ছে। সে একটা ছবি জাস্ট একটা রিফ্লেক্স আর্কের। আচ্ছা এখন আসো যে স্ট্রেস রিফ্লেক্স, আগে পড়ে আসছিলাম না তোমাদের কি, স্ট্রেস রিফ্লেক্স একটা পড়ে আছে, মনোস্যানেটরি রিফ্লেক্সের ভিতরে পড়ে স্ট্রেস রিফ্লেক্স।
তাহলে যদি কি বলতেছে, when a skeletal muscle with an intact nerve supply is stressed it contracts, হ্যাঁ, this response is called stress response। মানে যদি কোনো আমার মাসেলসে, তাই না, স্কেলিটাল মাসেলে কি করে, কোনোভাবে স্ট্রেচ করা হয়, তাহলে সেটা কি করবে, কন্ট্রাক্ট করবে, তাই না, বা কন্ট্রাকশন করবে, সেটাকে বলা হচ্ছে স্ট্রেস রিফ্লেক্স। এটা কি ধরনের রিফ্লেক্স আমরা আগে পড়ে আসছি, এটা হচ্ছে মোনোসাইনেটরি রিফ্লেক্স। মোনোসাইনেটরি রিফ্লেক্স মানে কি, মোনোসিনাস মানে একটা সিনাপস থাকবে আর দুই পাশে দুইটা নিউরন থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে মোনোসাইনেটরি রিফ্লেক্স। আচ্ছা, স্ট্রেস রিফ্লেক্স হচ্ছে মোনোসাইনেটরি রিফ্লেক্স এক ধরনের। এটা এক্সাম্পলের ভিতর কি কি আসে, আগে বলা হয়েছিল নিজার, অ্যাঙ্কেল জার, বাইসেপ জার। আচ্ছা, এই যে কি বলছে যে এই যে একটা উদাহরণ দিয়ে, মেকানিজম স্ট্রেচিং অফ দ্য মাসেল, মাসেল একটা স্ট্রেচ করা হলো, তাই না, কি হবে, নার্ভ ইম্পালস passes to alpha motor neuron of the spinal cord via sensory nerve fiber 1A, সেন্সর 1A দিয়ে সে যাবে স্পাইনাল কর্ড, ইম্পালসেস passes through the motor nerve and contraction of the muscle। ওই যে আগের ছবিটা দেখলে বুঝতে পারবো যে মাসেলটা কন্ট্রাকশন হলো, ঠিক আছে, এটাই। আচ্ছা, এখন যেটা বলছি যে ইম্পর্টেন্সটা কি, আসলে স্ট্রেস যে রিফ্লেক্সটা হলো এর ইম্পর্টেন্সটা কি, ইট ইজ দ্য চিফ মেকানিজম ফর দ্য প্রোডাকশন অফ মাসেল টোন এন্ড মেইনটেনেন্স অফ পোস্টার, তাই না, এটা মাসেল যে কন্ট্রাকশন হচ্ছে মাসেল টোন মেইনটেনেন্স করার জন্য এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স যদি ধরি, এটা হচ্ছে আপার মোটর নিউরন যদি লিশন হয় কারোর, তাই না, সেই ক্ষেত্রে কি হবে, স্ট্রেস রিফ্লেক্সটা এক্সাজারেটেড হবে। আপার মোটর নিউরন লিশনের ক্ষেত্রে স্ট্রেস রিফ্লেক্স এক্সাজারেটেড এন্ড লস্ট ইন লোয়ার মোটর নিউরন লিশন, হ্যাঁ, আর লোয়ার মোটর নিউরনের লিশনের ক্ষেত্রে কি হবে, এটা লস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হ্যাঁ কিছু বলবা। আচ্ছা, আপার মোটর নিউরন লিশনের ক্ষেত্রে এক্সাজারেটেড হবে, লোয়ার মোটর এটা হচ্ছে লস্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন আসলে নি জার্ক, ওটা আমরা বললাম যে ওটা একটা সব জার্কের ক্ষেত্রে বললাম, নি জার্কের পাথওয়েটাও একই ধরনের, হ্যাঁ, নি জার্কের ক্ষেত্রে আমাদের কি আসবে, এটা হচ্ছে ডিপ রিফ্লেক্স। নি জার্কের যে ইয়েটা, এটা হচ্ছে ডিপ রিফ্লেক্স একটা এক্সামিনেশন এক্সাম্পল। এবং এটা কোথায় হয়, নি জার্কটা কিন্তু তোমাদের আবার কিসে থাকবে, তোমাদের নার্ভাস সিস্টেম যেদিন হবে ওই দিন কিন্তু তোমাদের ইসে আছে যে কি বলে, প্র্যাকটিক্যালে কিন্তু নি জার্ক আছে, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালি নিজেরটা করে নিজেরটা লিখতে হবে, পরীক্ষায় আসে এটা, হ্যাঁ, প্র্যাকটিক্যালে, অর্থাৎ এটা তোমাদের মুখস্থ রাখতে হবে পাথওয়ে সহ। এটা কি বলছে যে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ডিপ রিফ্লেক্স হোয়ার ট্যাপিং অন দ্য patellar tendon causes contraction of the quadriceps femoris muscle and extension of the knee joint। আচ্ছা, তোমরা এটা একটু দেখ, তাহলে এটা এটা কি ধরনের রিফ্লেক্স, এটা একটা এক ধরনের ডিপ রিফ্লেক্স, হ্যাঁ, এটা কোথায় আমরা ট্যাপারিং করতে হয় কোথায়, এটা যে নি নি জয়েন্ট আছে, তাই না, নি জয়েন্টের উপরে যে প্যাটেলাটা আছে, সবাই তোমরা জানো প্যাটেলার টেন্ডন, তাই না, প্যাটেলার টেন্ডন, এই প্যাটেলার টেন্ডনের নিচে ওই জায়গাটা ট্যাপিং করতে হয়, ট্যাপিং করার সাথে সাথে কি হয়, কন্ট্রাকশন অফ দ্য কোয়াড্রিসেপস মাসল এন্ড এক্সটেনশন অফ দ্য নি জয়েন্ট, যার কারণে কি হয়, পাটা কি হয়, পায়ের নিচের অংশটা সামনের দিকে ইয়ে করে না, এক্সটেনশন হয় না, হ্যাঁ, সামনের দিকে এক্সটেনশন, হ্যাঁ, সবাই চেষ্টা করবা, সবাই ট্রাই করবা, ওটা একটা নিয়ম আছে কিন্তু ওটা এমনি করলে হয় না, ওটা হচ্ছে হাতের হাতের হ্যাঁ, কারোর পা বাসায় যদি কেউ থাকে, নিজেরটা তো নিজে করা যায় না আসলে, ওইভাবে হয়ও না, হয় মাঝে মাঝে হয়, কিন্তু কি করতে হবে, একজনের পাটা বাম হাত, বাম হাতটা কি করতে হবে, হ্যাঁ, পায়ের নিচে যে নি জয়েন্টের নিচ দিয়ে ঢুকাই দিতে হবে, তাহলে পাটা কি করতে হবে, নরম করে নিতে হবে। এরপরে তোমাদের সেই ইয়ে আছে না, একটা কি আছে, জার্ক করার জন্য কি বলে ওটারে, স্পিন্ডেলের মতো যন্ত্রটারে কি বলে ওটা, হ্যামার। ওই যে আমরা যে, হ্যাঁ, হ্যামার, হ্যামার হ্যামার আছে না, সবাই কিনছো হ্যামার নাকি, কেন নাই অনেকে, না স্যার, কিনি নাই স্যার। স্যার কিনে নিই হ্যাঁ, স্যার। পরীক্ষার সময়, পরীক্ষার সময় ওই হ্যামার একটা করে কিনতে হবে, ঠিক আছে, হ্যামার। ওই হ্যামারের যে ইয়েটা থাকে, মানে দুই ধরনের পার্ট থাকে, একটা হচ্ছে ইয়ে পার্ট, যাই হোক যে কোনো একটা পার্ট দিয়ে যখন আমি আঘাত করব, তাই না, প্যাটেলার টেন্ডনের পরে ট্যাপিং করবো, সাথে সাথে কি হবে, সামনের দিকে পাটা এক্সটেনশন হয়ে যাবে, সামনের দিকে ইয়ে করবে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি নি জার্ক, তাই না, এটা এক ধরনের ডিপ রিফ্লেক্স। আচ্ছা, এখন এই যে রিফ্লেক্স আর অফ দ্য নি জয়েন্ট, তাই না, কি হচ্ছে, রিসিপ্টরটা মাসেল স্পিন্ডল, এখানে যখন ট্যাপিং করা হচ্ছে তখন কোন রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হচ্ছে, সেটা হচ্ছে মাসেল যে স্পিন্ডেল আছে সেটা অ্যাক্টিভেটেড হচ্ছে। অ্যাফারেন্ট নার্ভ হচ্ছে ফিমোরাল নার্ভ, সেন্টার হচ্ছে লাম্বার, সেন্টার বলতে কোথায় যাচ্ছে, ফিমোরাল নার্ভ হয়ে কোথায় যাচ্ছে, ওইটা সেন্টার বলতে স্পাইনাল কর্ডের লাম্বার 2, 3, 4 রিজনে যাচ্ছে। আবার রিফারেন্ট নার্ভ ফিমোরাল নার্ভ হয়ে ইফেক্টর অর্গানকে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসল কন্ট্রাকশন করাচ্ছে, যার কারণে জাগটা তৈরি হচ্ছে। আচ্ছা, এটার পাথওয়েটা আমার কাছে নাই, এখানে দেয়া নেই, দেয়া হয়নি মনে হয়, তোমরা একটু খেয়াল করে ওটা নিয়ে নিবা, যদি আসে নিয়ে যাক তোমাদের শর্ট নোট, তাহলে এইটুকু লিখে আবার ওই যে পাথওয়েটা লিখতে হবে, কিছুই না, এই যে আগে যেটা এরকম ছিল, এই যে স্ট্রেচিং অফ দ্য মাসেল, এখানে সবকিছু ওইগুলো উল্লেখ করে দিলেও হবে।
আচ্ছা, এইভাবে আসবে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ নি জার্কটা কি, তাই না? ইট ইজ এক্সাজারেটেড ইন আপার মোটর নিউরন লিশন। আমরা জানি যে আপার মোটর নিউরন লিশনের ক্ষেত্রে কি হয়, সবকিছু এক্সাজারেটেড হয়, এই নি জার্কও এক্সাজারেটেড হয়, তাই না? আর লোয়ার মোটর নিউরন লিশনে লস্ট হয়ে যায়। আর ইট বিকামস পেন্ডুলার ইন সেরিব্রাল লিশন। পেন্ডুলার মুভমেন্ট শুরু করে হচ্ছে সেরিব্রাল লিশনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসলে ইম্পর্টেন্ট একটা, তাই না? আমরা পড়ছিলাম প্যাথোলজিক্যাল রিফ্লেক্সের ভিতরে একটা পড়লাম না, বেবিস্কি সাইন, পড়লাম না বেবিস্কি সাইন, তাই না? রিফ্লেক্সের একটা, হ্যাঁ, প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের প্যাথোলজিক্যাল রিফ্লেক্সের ভিতরে বেবি স্কিন সাইনটা পড়ছি। তাহলে খেয়াল করো, when the lateral aspect of the sole is scratched from the heel, হ্যাঁ, to the little toe, then medially towards the great toe, there is dorsiflexion of the great toe। তাহলে খেয়াল করো, সবাই পা দিক খেয়াল করো, নিজেদের পায়ের দিক খেয়াল করো। গ্রেট টো, গ্রেট টো মানে কি? গ্রেট টো ঠিক না, সোল বা হিল, হিলটা চিন্তা করো, হিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা। যেটা আমি বলতেছিলাম যে হিলটা যদি আমি চিন্তা করি, পায়ের নিচে, একটা পায়ের নিচে কল্পনা করলে হিলের নিচ থেকে শুরু করে, হিলের নিচ থেকে শুরু করে, হ্যাঁ, ল্যাটারাল সাইড দিয়ে উঠবো, ল্যাটারাল সাইড, হ্যাঁ, স্মল টো যেদিকে আছে, তাই না? লিটিল টো, হ্যাঁ, লিটিল টো, ছোট, গ্রেট টো না, লিটিল টো, তাই না? লিটিল টো বরাবর আমরা উঠবো এই ল্যাটারাল সাইড দিয়ে, হিল থেকে শুরু করে ল্যাটারাল সাইড দিয়ে স্ক্র্যাচ করতে হবে। একটা যদি কারোর কাছে ইয়ে থাকে, কি থাকে, যদি কারোর কাছে চাবি থাকে বা শক্ত কিছু থাকে, এই চাপ দিয়ে করতে হবে, খুব টাইট করে করলে ওই দিক দিয়ে যদি আমি স্ক্র্যাচ করি, তাই না? স্ক্র্যাচ করি, তাহলে কি হবে? ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো, তাই না? ডরসিফ্লেকশন, ফ্লেকশন হবে গ্রেট টো এন্ড ফ্যানিং অর স্প্রেডিং অফ আদার টো। ডরসিফ্লেকশন তো ফ্লেকশন, এই যে গ্রেট টোটা ডরসিফ্লেকশন হবে, তাই না? সামনের দিকে সরে যাবে। আর আদার ফ্যানিংটা কি? স্প্রেডিং আউট অফ আদার ফেজ। দিস ইজ নোন অ্যাজ বেবি স্কি সাইন। ইট ইজ দুইটা কন্ডিশনে পাওয়া, ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশনে আমরা বলি, তাই না? এটা হচ্ছে যদি চিলড্রেন হয়, চিলড্রেনের ক্ষেত্রে যদি বিলো 18, আমাদের বাচ্চাদের যদি আমরা এরকম করি পায়ে, তাহলে সাধারণত ওইটা হয়, এই যে ডরসিফ্লেকশন অফ দ্য গ্রেট টো হবে এবং কি ফ্যানিং অফ আদার টোজ হবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো বেবি স্কিন সাইন পজিটিভ, তাই না? সেটা কেন হবে বাচ্চাদের ক্ষেত্রে? ওটা কিন্তু ফিজিওলজিক্যাল কন্ডিশনে হচ্ছে, কারণ হচ্ছে তাদের কি হয় না, মাইলিনেশন তখন হয়নি। হ্যাঁ, 18 মাস পরে গিয়ে মাইলিনেশন সাধারণত হয়, তার মানে 1.5 বছর ধরো, তাহলে 1.5 বছর বাচ্চার আগে যদি করা হয়, 1.5 বছর বাচ্চার আগে, তাহলে সাধারণত বেবি স্কিন সাইনটা পজিটিভ পাবো। হ্যাঁ, সেটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। আর প্যাথোলজিক্যাল কন্ডিশন কাকে পাবো? যে কেউ তোমার কাছে আসলো, তাই না? কেউ যে কোনো সমস্যা নিয়ে, তাই না, স্ট্রোক টিস্ট্রোকের রুগী আসলে কিন্তু আমরা কি পায়ে এই পরীক্ষাটা করি। হ্যাঁ, আপার মোটর নিউরন লিশন, তার যদি আপার মোটর নিউরন লিশন হয়ে যায় থাকে, তখন কিন্তু এই বেবি স্কিন সাইন পজিটিভ পাওয়া যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে পজিটিভ প্যাথোলজিক্যাল কন্ডিশন। ঠিক আছে, কিন্তু ওইটুক বাচ্চার ক্ষেত্রে পজিটিভ আসলে কিন্তু সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন। সবাই বুঝতে পারছো? আচ্ছা জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। আচ্ছা, আমি একটা খেয়াল করো, আমি একটা জিনিস বলছিলাম যে যদি, হ্যাঁ, কারোর পা দেখা গেল পিন ফুটলো, তাই না? পিন ফুটলে কি হয়, আমরা সাথে সাথে কি করি? হ্যাঁ, উইথড্রল রিফ্লেক্স বলে লাফাই উঠি, বা পা পাটা সরিয়ে নিয়ে। সাথে সাথে কি করি, পা কি ওই হ্যাঁ, পাটা সরায় নিয়া উইথড্রল, এটাকে বলা হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। খেয়াল করে পড়ো, স্টিমুলেশন অফ দি স্কিন অফ সাবকিউটেনিয়াস টিস্যু এন্ড মাসেল বাই এ নকশা। হ্যাঁ, হ্যাঁ, নকশাস এন্ড ইউজুয়ালি পেইনফুল স্টিমুলেশন কজেস মাসেল। তাহলে দুইটা কাজ একসাথে করতেছে, একটা হচ্ছে কন্ট্রাকশন, ফ্লেকশন মাসেলের কন্ট্রাকশন করে, এক্সটেনশন মাসেলের ইনহিবিশন করে, যার কারণে পার্ট স্টিমুলেটেড, হ্যাঁ, যেটা হচ্ছে স্টিমুলেটেড হয়েছিল সেটা ফ্লেক্স করতেছে এন্ড উইথড্রল করতেছে স্টিমুলাস থেকে, সেটাকে বলা হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। এটা হচ্ছে একটা পলিসাইনেপ্টিক রিফ্লেক্সের কি একটা এক্সাম্পল। ঠিক আছে, এটা হচ্ছে উইথড্রল রিফ্লেক্স। আচ্ছা, ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স, ক্রস স্ট্রেস রিফ্লেক্স আর মাসেল। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই নিয়ে, হ্যাঁ। জি স্যার। পর থেকে তোমাদের ইনভার্স স্ট্রেস রিফ্লেক্স থেকে আমি পরের দিন শুরু করব। তাহলে কালকে তোমাদের পরীক্ষা আছে নাটকি, তাই তো? জি স্যার। তাহলে কালকে আর ক্লাস নিব না, পরশুদিন তাহলে নার্ভাস সিস্টেম এখান থেকে শুরু করব। হ্যাঁ, দেখি জি কতটুকু স্যার। শেষ করতে। আর যতটুকু পড়ালাম তোমরা অন্তত পক্ষে বাসায় 1-2 বার করে জাস্ট একটু রিডিং দিয়ে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? জি স্যার।